বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক কমেন্ট আসছে, রাকেশ দা ওয়াগনারের নাকি কোনো নতুন মডেল আসছে। এরকম কোনো নিউজ আসেনি। এগুলো সব ফেক ভিডিও। ইউটিউবে দেখা যাচ্ছে নতুন নাকি কোনো মডেল আসছে ওয়াগনারের। সমস্ত ফেক এআই দিয়ে তৈরি করা ভিডিও হচ্ছে এগুলো। শুধুমাত্র ওয়াগনারের একটা নতুন ইঞ্জিনের ভ্যারিয়েন্ট আসছে যেটাকে বলা হচ্ছে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন। তো আপনারা যারা এখনো কনফিউজ যে কোন মডেলটা নেবেন, যদি বাজেট বেশি থাকে, বহু বছর গাড়ি রাখতে চান, তাহলে একটু টাকা বেশি দিয়ে ৮,০০,০০০ টাকা দিয়ে ওয়াগনারের ফ্লেক্স ফুয়েল ভ্যারিয়েন্ট নিতে পারেন। এর সাথে যেটা ওয়াগনারের নরমাল গাড়ি সেটাই থাকছে, কোনো রকম নতুন ভ্যারিয়েন্ট আসছে না। সেম গোজ ফর সুইফট। ইউটিউবের ইন্ডাস্ট্রিতে সমস্ত ফেক ভিডিও বেশি প্রচার করা হয় জাস্ট ফর ভিউজ। তা আপনারা এই সমস্ত ভুলভাল ভিডিও বিশ্বাস করবেন না। হতে পারে ব্রেজার একটা ফেসলিফট আসতে পারে, সেটা এখন নয়, এখন অনেক দেরি। অনেকে কমেন্ট করছে, রাকেশ দা টয়োটার উইগো কিরকম গাড়ি, সেটা কি লঞ্চ করছে? টয়োটার উইগো হচ্ছে একটা ছোট্ট বাজেট কার, একদম হ্যাচব্যাক গাড়ি, যেরকম অল্টো কেটেন সেরকমই ছোট্ট দেখতে, হেভি দেখতে। সেটা বাস্তবে কোনোদিন ইন্ডিয়াতে লঞ্চ করবে না। তার পেছনে কারণ একটাই, টয়োটা আর মারুতি বিজনেস কোলাবোরেশনে রয়েছে। প্রচুর মডেল সেম মিড বাজেটের ক্ষেত্রে, যেরকম ব্যালানো হচ্ছে টয়োটার গ্লানজা, যেরকম ফ্রংস হচ্ছে টয়োটার টাইজার, যেরকম মারুতির আর্টিগা হচ্ছে টয়োটার রোমিয়ান। তো এই সমস্ত মিড সেগমেন্ট আর হাই বাজেট গাড়িগুলোতে কিন্তু একটা কোলাবোরেশন রয়েছে। এই জন্য যেহেতু মারুতির অনেক বেশি পরিমাণে ছোট গাড়ি রয়েছে, তার জন্য টয়োটা কিন্তু কোনো রকম ছোট গাড়ি লঞ্চ ইন্ডিয়াতে অ্যাটলিস্ট করবে না। উইগো লঞ্চ করে গেছে ফিলিপিন্সে, ইন্দোনেশিয়াতে, আপনারা দেখতে পারেন। দারুণ দেখতে গাড়িটা। যদি লঞ্চ করতো আমি অবশ্যই সেটা নেওয়ার একটা প্ল্যানিং করতাম। এবার অনেকে বলছে, রাকেশ দা সুইফট নেওয়ার ইচ্ছা রয়েছে বাট কনফিউশনে রয়েছি, সুইফট প্রচন্ড হালকা। দেখুন, আপনারা ফার্স্ট এটা ডিসাইড করুন আপনি গাড়িটাকে কি ক্ষেত্রে ব্যবহার করবেন। আপনি কি একদম শর্ট ট্রিপ করতে চাইছেন? আপনি কি সেই গাড়িটাকে রেগুলার ইউজ করবেন? তো রেগুলার ইউজ করার জন্য এমন একটা গাড়ি নেবেন যেটা খুব ভালো মাইলেজ দিচ্ছে, যে গাড়িটা ইজি টু হ্যান্ডেল, বিশাল বড় বডি নয়, যে কোনো ছোটখাটো গলিগালা দিয়ে আপনি গাড়িটাকে নিয়ে যেতে পারেন, তাই তো? সুইফট হচ্ছে একটা জাস্ট দারুণ অপশন, আমরা সবকিছুই পাচ্ছি। আর যদি আপনারা সুইফট নিচ্ছেন, সেটার কিন্তু সেকেন্ড বেস মডেল নেবেন, মানে যেটা ভিএক্সআই, ঠিক আছে? সেটা ভ্যালু ফর মানি। আর সুইফটের এলএক্সআই, অনেকে কমেন্ট করছেন, রাকেশ দা বাজেট কম, সুইফটের এলএক্সআই নিয়ে নেবো। নেবেন না, বিকজ ওটাতে কিন্তু কোনো রকম সেন্ট্রাল লকিং নেই। আর যদি কোম্পানিতে পাওয়া যায়, শোরুমে যদি বলে যে হ্যাঁ আমরা প্রোভাইড করবো সেন্ট্রাল লকিং, তাহলে নিতে পারেন, অসুবিধা নেই। মিউজিকও কিন্তু নেই, জাস্ট এসি আছে। মানে অনেক খরচা পড়ে যাবে, তার থেকে বেটার গো ফর সুইফট ভিএক্সআই, ঠিক আছে? এরপরে বলি ডিজায়ার। যারা বলছেন ডিজায়ার নিতে চাইছি, চোখ বন্ধ করে নিয়ে নিন, বিকজ ডিজায়ারের বিল্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে, মাইলেজ ঠিকঠাকই দিচ্ছে। যারা কিনেছে আমার ভিডিও দেখে, তারা কিন্তু সবাই বলছে, হ্যাঁ রাকেশ দা আমি খুব স্যাটিসফাইড, আমাকে কলকাতার রাস্তায় অত ভিড়ে মোটামুটি 13-14 মাইলেজ দিচ্ছে। ডিজায়ার খুব ভিড়ে, ঠিক আছে, যেরকম এয়ারপোর্টের সামনে ভিআইপি রোডে যখন খুব জ্যাম প্যাকড ভিড়, প্রচন্ড জ্যামে পড়ছে গাড়ি, তবুও কিন্তু গাড়ি 13, 14, 15 মাইলেজ দিচ্ছে। আর মোটামুটি হালকা ফুলকা ট্রাফিকে ওই 17, 18, আর হাইওয়েতে গিয়ে মোটামুটি ডিজায়ার ম্যাক্সিমাম 21, অত দেবে না, 20, 21। বাট গাড়িটা ভারী হয়েছে, এর জন্য একটু মাইলেজ তো কমবেই, ঠিক আছে, বাট বেটার ভ্যালু ফর মানি। আর যদি বাজেট থাকে, তাহলে বলবো ডিজায়ারের সিএনজি নিতে। আর ডিজায়ারের সিএনজি জাস্ট অসাধারণ। আমি কিন্তু বারবার বলে আসছি, কম বাজেট গাড়ির সিএনজি নেবেন না। সেটা হতে পারে অল্টো, হতে পারে ওয়াগনার। প্রাইভেটের জন্য গাড়ি নিতে চাইছেন, মানে বাড়ির জন্য নিতে চাইছেন, বহু বছর গাড়িটাকে রাখতে চাইছেন, তাহলে কিন্তু সিএনজি থেকে দূরে থাকবেন। বিকজ সিএনজির গাড়ি মোটামুটি 3-4 বছরে অনেক প্রবলেম আসে, মেনটেন্যান্স খরচা বেড়ে যায়, আর গাড়িতে অনেক ওই ল্যাগ চলে আসে, পিক আপ পাওয়া যায় না। যদি বিজনেস করবেন তাহলে পরে নিতে পারেন, 2-3 বছর ইউজ করুন, একদম রাফলি চালান, তারপরে গাড়ি প্রত্যেক দিন 10-12 ঘন্টা করে চলবে। অবভিয়াসলি 3-4 বছরে গিয়ে গাড়ি পুরো ঝাঁঝরা হয়ে যাবে, তারপর এক্সচেঞ্জ করে আর একটা কমার্শিয়াল গাড়ি নিতে পারবেন। তো এই জন্য আমি বলি সবসময়, যখন বাজেট কম, বিজনেসের জন্য যাচ্ছেন, তখন কিন্তু গো ফর ওয়াগনার সিএনজি, অল্টো সিএনজি, সেলেরিও সিএনজি। এই সমস্ত গাড়ি সবই সিএনজি, ঠিক আছে? যত গাড়ি চলছে না ওলা উবেরে, সমস্ত গাড়ি সিএনজিতেই চলে। নাহলে নাহলে কিন্তু কি হবে, ওই মানে প্রফিটে পর্তায় পোষাবে না, ঠিক আছে? কিন্তু প্রাইভেটের জন্য যদি বাজেট কম থাকে, অলওয়েজ গো ফর পেট্রোল। সেটা হতে পারে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন, হতে পারে নর্মাল ইঞ্জিন। বাট এটুকুনি বলতে পারি, এপ্রিল মাসের পরে গিয়ে কিন্তু গাড়ির দাম বাড়ছে, আর তার সাথে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের দাম আকাশ ছোঁয়া হবে। যেরকম ওয়াগনারের ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের দাম হচ্ছে, গাড়িটার দাম 8,30,000 টাকা। ওটা কিন্তু ভিএক্সআই মডেল, মানে যে গাড়িটার দাম 6,30,000 কি 35, সেটা মোটামুটি 2 লক্ষ টাকা বেশি দিয়ে আপনাকে নিতে হচ্ছে। এরপরে বলি নিশান ম্যাগনাইট। নিশান ম্যাগনাইট খুব ভালো গাড়ি, ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে সে গাড়িটার যখন একটু পুরনো হয়, যখন মোটামুটি 60-70 হাজার কিলোমিটার চলে যাচ্ছে, তখন নিশান ম্যাগনাইটের যেটা গিয়ার বক্স আছে, সেখানে একটু লেট ফাংশন করে। আর এছাড়াও যখন রিভার্স গিয়ার নেবেন, তখন কিন্তু একটু আটকায়। এছাড়া কোনো প্রবলেম নেই। নিশান ম্যাগনাইটের বিল্ড কোয়ালিটি ভালো, স্পেয়ার পার্টস ভালো, মাইলেজ ভালো। মানে কম্পেয়ার টু গ্র্যান্ড আই10, নিশান ম্যাগনাইট অনেকটাই এগিয়ে। বাট যদি আপনি কনফিউশনে থাকেন গ্র্যান্ড আই10 নাকি নিশান ম্যাগনাইট, তাহলে বলবো গো ফর এক্সটার। বিকজ গ্র্যান্ড আই10 এর বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না, তার থেকে এক্সটার বিল্ড কোয়ালিটি অনেকটা বেটার। গ্র্যান্ড আই10 আর এক্সটার দুটোরই কিন্তু মাইলেজ সেম টু সেম।
বাট নিশান ম্যাগনাইট যেটা রয়েছে সেটার অটোমেটিকটা বেশি বেটার কম্পেয়ার টু ম্যানুয়াল। তো যারা ভাবছেন নিশান ম্যাগনাইট নাকি এক্সটার নাকি গ্র্যান্ড আই10, ইউ ক্যান গো ফর এক্সটার। ঠিক আছে, অটোমেটিক অথবা ম্যানুয়াল। গ্র্যান্ড আই10 নেবেন না, তার থেকে বেটার নিশান ম্যাগনাইট অটোমেটিক। ঠিক আছে, নিশান ম্যাগনাইটের ম্যানুয়ালটাতে কিন্তু অনেক বেশি মানে ইস্যু আসছে। 3জন কাস্টমার ছিল, তারা একই কথা বলছে, গিয়ারের প্রবলেম হচ্ছে। সেটা আমি যখন ইউটিউবে সার্চ করি আমি দেখতে পাই হ্যাঁ সত্যি এই প্রবলেমটা অনেকেই ফেসে আছে। আপনারা চেক করে দেখতে পারেন নিশান ম্যাগনাইট গিয়ার শিফটিং প্রবলেম, ইউটিউবে আছে ভিডিও, এই জন্য আমি নিতে বারণ করলাম। এরপরে যারা বলছেন যে আমি সুইফট নিতে চাইছি, সুইফট আমি বারবার বলছি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুইফটের ভিএক্সআই, আর ওদিকে সেলেরিও, আর এদিকে অল্টো কেটেন ভিএক্সআই প্লাস। অল্টো কেটেন ভিএক্সআই প্লাস ইজ দ্য বেস্ট অপশন, কারণ এই গাড়িটাতে সব কিছুই ভালো। আমি তো চালাচ্ছি গাড়িটাকে, এত রাফ ইউজ করছি, ডেলি চালাচ্ছি, লংয়ে গেছি, কোনো রকম প্রবলেমই নেই। অনেকে বলছে এসি কিরকম, এসি মানে কি বলবো, ওই 40 সেকেন্ডে ঠান্ডা। ফুল লোড গাড়ি লাগেজ নিয়ে যখন চলছে, লংয়ে যাচ্ছে, তখন মোটামুটি এসি লেভেলকে 2 লেভেলের ওপরে রাখা যায় না, এত ঠান্ডা হয়ে যাচ্ছে, জাস্ট অপূর্ব। আর যেহেতু গাড়িটা ছোট, তার জন্য এসিটাও অনেক বেশি পাওয়ারফুল মনে হয়। ঠিক আছে, এসির কোনো মানে প্রবলেমই নেই। আর একটা কথা বলি, যারা ভাবছেন অল্টো কেটেন ভিএক্সআই প্লাস নেবেন, দাদা এটার কোনো তুলনা হয় না। আর এই গাড়িটার সব কিছুই ভালো। প্রচুর কমেন্ট এসে কালকের ভিডিওতে, যারা বলছেন রাকেশ দা আমি একটা 2017 অল্টো কেটেন পাচ্ছি, কি 2018 পাচ্ছি, 2019 পাচ্ছি, 20 পাচ্ছি। অল্টো কেটেন অথবা অল্টো 800 সেকেন্ড হ্যান্ড নেবেন না, বিকজ পুরনো অল্টো কেটেন অনেক আলাদা ছিল, মাইলেজ কম ছিল, বডিও ভালো না। অল্টো 800 তো আমি তো ছেড়েই দিলাম, ওর বডিতে কিছুই ছিল না। সেই তুলনায় আজকের অল্টো কেটেন অনেক অনেক বেশি ইমপ্রুভ করেছে। পুরনো অল্টো কেটেন ছিল 0 স্টার, এটা আছে 2 স্টার। মানে আমি স্টার ফার বিশ্বাস করি না, তবুও এটার বিল্ড কোয়ালিটি অনেকটাই মজবুত করেছে। আপনারা শোরুমে গিয়ে একবার চেক করে দেখবেন অল্টো কেটেনের বিল্ড কোয়ালিটি আগের থেকে, যে বনেট অনেক ভারী হয়েছে। এরকম 2 আঙুল দিয়ে টিপলে পারে আগের অল্টো 800 দেবে যেত, এটা পুরো হাতে থাবা দিয়ে প্রেস করলেও হালকাও দেবে না, বনেটটা বলছি। বডি ঠিকঠাকই আছে। অল্টো কেটেন ভিএক্সআই প্লাসের একটা জায়গা কমজোরি, সেটা হচ্ছে ডিকির গেটটা। এছাড়া বডি অনেক বেটার। ঠিক আছে, সেম অ্যাজ সেলেরিও। ওয়াগনারও খুব ভালো, কোনো অসুবিধা নেই গাড়িতে। শুধু একটাই খেয়াল রাখবেন যে গাড়িটার একটা বক্সি লুক আছে। যখন বেশি স্পিডে যায় গাড়িটার স্টিয়ারিং কিন্তু প্রচণ্ড সফট হয়ে যায়, প্রচণ্ড মানে সেন্সিটিভ হয়ে যায়। তো কখনো কোনো গাড়িকে মোটামুটি 130-এর ওপরে যখনই চালাবেন, গাড়িটার স্টিয়ারিংটাকে হালকা হ্যান্ডেল করবেন, বেশি এরকম করবেন না, সেটা কিন্তু প্রচণ্ড লাইফ রিস্ক। জাস্ট 3 দিন আগে আমি দেখলাম একটা সুইফটে পার্টি করতে করতে আসছিল, গাড়িটা চলছিল প্রায় ভালো স্পিডে 90-110-এ, জাস্ট হালকা এরকম ঘুরিয়ে দিয়েছে, অনেকটাই ঘুরিয়েছে, গাড়িটা এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3জনে মারা গেছে। তো কখনো এরকম মানে মানে খুব হাই স্পিডে গাড়ি চালাবেন না। গাড়িটাকে একদম ক্রুজ করবেন মোটামুটি 40-50। ঠিক আছে, হালকা লোকাল ট্রাফিকে 50-60। আর যখন ভিড় থাকবে তখন তো গাড়ি এমনিই চলে না। ঠিক আছে, আর হাইওয়েতে উঠে চেষ্টা করবেন 80-র ওপরে রাখতে, মোটামুটি 80, 85, 75 এরকম। 75 ইজ দ্য বেস্ট স্পিড ফর মাইলেজ। ঠিক আছে, এবার যারা বলছেন যে আমি রেনল্টের গাড়ি নেবো, কালকে পরশুদিন রাত্রিবেলা আমাকে একজন ফেসবুকে মেসেজ করেছিল যে রেনল্ট কাইগার টাইবার নিতে চাইছে। আমি কিন্তু বারবার বলে আসছি রেনল্টের গাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে থাকবেন, বিকজ রেনল্টের যে ইঞ্জিন সব থেকে বাজে ইঞ্জিন। মোটামুটি 6 মাসের মধ্যে গাড়ি থেকে একদম ফাটিচার একটা আওয়াজ আসে, যেরকম ফাটার এরকম, মানে জাস্ট খুব খারাপ। আর এছাড়া গাড়িতে প্রচণ্ড ল্যাগ, পিকআপ টিকআপ কিছু নেই। মানে মনে হয় পাহাড়ে যখন নিয়ে যাবেন তখন মনে হবে যে গাড়িটা কিসে চলছে, এটা কি ডিজেল গাড়ি, এরকম এত রকম আওয়াজ হয়। তার সাথে গাড়িতে কোনো রকম পিকআপই পাওয়া যায় না। আর এই সমস্ত গাড়ির কোনো রকম মানে ফিউচার নেই। গাড়িটাকে আজকে নেবেন, মোটামুটি 2 বছর পরে যখন বেচতে যাবেন দেখবেন কেউ নিচ্ছে না, কোনো দাম নেই। এই জন্য অলওয়েজ গো ফর টয়োটা, হন্ডা, মারুতি। ঠিক আছে, হুন্ডাইও আছে, বাট অ্যাভয়েড করবেন টাটা মোটরস, রিনল্ট, এই সমস্ত কোম্পানি। এই সমস্ত কোম্পানি এখনো পর্যন্ত গাড়ির দুনিয়াতে ঠিকঠাক গাড়ি বানাতে শেখেনি। ঠিক আছে, হন্ডার গাড়ি যারা বলছেন, হন্ডা অ্যামেজ, সত্যি বলবো জাস্ট অপূর্ব, আমার ওয়ান অফ মাই ফেভারিট গাড়ি মানে বলা যেতে পারে হন্ডা অ্যামেজ। ঠিক আছে, ওদিকে হচ্ছে ভার্না, হুন্ডায়ের ভার্না। এই সমস্ত গাড়িগুলো যদি আপনাদের বাজেট থাকে তাহলে বলবো চোখ বন্ধ করে নিতে পারেন। গাড়ি যখন খুব বড় নিচ্ছেন তখন কিন্তু মাইলেজ অত ভাবলে চলবে না। ভার্নার মাইলেজ মোটামুটি 11-12, ভিড় ভাড়ে 7-8, হাইওয়েতে ম্যাক্সিমাম 13 কি 14 ম্যাক্সিমাম বলছি, তার ওপর যায় না ভার্না। বাট ভার্না আপনি নিতে পারেন যদি আপনারা খুব হাইওয়ে ট্রাভেল করবেন। ঠিক আছে, হাইওয়েতে যখন যাচ্ছেন, বহু দূর যাচ্ছেন, তখন কিন্তু ভার্না আপনাকে 15-16 মাইলেজ দিয়ে দেবে, বিকজ গাড়িটার জাস্ট অসাধারণ অপটিমাইজেশন আছে, ইঞ্জিন অপূর্ব। ভার্না ইজ ওয়ান অফ দ্য ক্লাসি গাড়ি। ঠিক আছে, যেটা রোড প্রেজেন্স আছে, যেটা লুকস আছে, যেটা লংয়ে গেলে ভালো মাইলেজ দেয়, সেম অ্যাজ ব্রেজা। ব্রেজার মাইলেজ ভিড় ভাড়ে কম,
ঠিক আছে, যে কোনো গাড়ি যেগুলো হচ্ছে 1,500 সিসির গাড়ি মানে 1.5 লিটার, সেগুলো ভিড় ভাড়ে মাইলেজ কম দেয় কিন্তু লঙে গেলে মাইলেজ ভালো দেয়। এবার আমি থাকি নৈহাটি, ঠিক আছে, আমার এই নৈহাটির রাস্তা প্রচন্ড ভিড়, অনেকেই জানেন কিরকম ভিড়, যাচ্ছে তাই যাকে বলে। তো এই গাড়িটা ব্রেজা যখন আমার নৈহাটিতে চলে তখন আমাকে মাইলেজ দেয় 12, ঠিক আছে, 12-13। এখন তো অতও দেবে না, বিকজ ওই বড়মার পুজো হচ্ছে, প্রচুর ভিড়, গাড়িতে চলেই না, 1-2 স্পিডে চলে। কিন্তু আমি যখন এই গাড়িটাকে নিয়ে যখন হাইওয়েতে যাই তখন কিন্তু গাড়িটা আমাকে 17 থেকে 19-এর মাইলেজ দেয়, 20-র ওপরে ওঠে না, সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলছি না। 17 থেকে 19 যখন আমি হাইওয়েতে যাব। এবার আমি একটা প্ল্যান করছিলাম একটু লংয়ে যাওয়ার, তখন আমি অল্টোটাকে রেখে এই ব্রেজাটাকে নিয়ে যাব আর চেক করে দেখবো ব্রেজা যেরকম পুরী যাবো এখান থেকে ভাবছিলাম সেখানে কতটা দিচ্ছে, অথবা দীঘা। মোটামুটি হাইওয়েতে ভালোই মাইলেজ দিচ্ছে, ঠিক আছে। তো যদি আপনারা ডেলি ইউজ করবেন, গো ফর 1000 সিসি, ঠিক আছে, 1 লিটার ইঞ্জিন। যদি ভাবেন যে অল্প অল্প গাড়ি চলবে তাহলে 1.2 লিটার, আর যদি ভাবছেন যে না আমাকে প্রচুর বেশি লংয়ে যাব তাহলে গো ফর 1.5 লিটার। বিকজ 1.5 লিটার তখনই ভালো যখন আপনি গাড়িটাকে অনেকক্ষণ বেশিক্ষণ চালাচ্ছেন। আর এর সাথে বলেছিলাম ওই যে গাড়ি গরম হওয়া, 1.5 লিটারের গাড়ি মারুতিতে, টয়োটাতে, হন্ডাতে গরমই হয় না, ঠিক আছে, অনেকক্ষণ চলবে, মানে অ্যাট এ স্ট্রেস গাড়ি যদি 3 ঘন্টাও চলে না দাঁড়িয়ে, একবারও না দাঁড়িয়ে, তাও কিন্তু গাড়ি গরম হবে না। আর ওদিকে মাহিন্দ্রা আর টাটা মোটরসের গাড়ি, ও তো ভাই মানে সত্যি বলবো মোটামুটি 20 মিনিট চলার পরে গাড়ির সামনে দাঁড়ানো যায় না, এত ফ্যান থেকে গ্রিল থেকে এত গরম হাওয়া বেরোয়। তো সবসময় জানবেন গাড়ির বিল্ড কোয়ালিটির বাইরেটা সবকিছু নয়, গাড়ির স্পেয়ার পার্টসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। গাড়ির স্পেয়ার পার্টস কতটা টেকসই হচ্ছে, কতটা ভাইব্রেট করছে, কতটা গরম হচ্ছে, এগুলোকে চেক করে কিন্তু গাড়ি নেবেন, ঠিক আছে। এবার যারা কমেন্ট করছিলেন যে রাকেশ দা আমার বাজেট খুবই কম, যেটা বললাম, অল্টো K10 VXI প্লাস অথবা ওয়াগনার VXI 1 লিটার অথবা সেলেরিও ZXI। আর যদি মনে হয় এসপ্রেসো নিতে চাইছেন নিতে পারেন, অনেকের পছন্দ, আমারও গাড়িটাকে ভালো লাগে দেখতে, কিন্তু গাড়িটার বিল্ড কোয়ালিটি অতটা ভালো নয়। আর তার সাথে স্পেয়ার পার্টস অনেকটাই কমজোরি, মানে কি বলবো, অল্টো K10, সেলেরিও, ওয়াগনার, এই সমস্ত গাড়ির স্পেয়ার পার্টসের যা দাম তার থেকেও কম দাম হচ্ছে এই এসপ্রেসোর, ঠিক আছে, যেরকম স্প্রিংগুলো, সাসপেনশনগুলো অনেকটাই পাতলা। এই জন্য আমি এটা অ্যাভয়েড করতে বললাম, সব থেকে কম বাজেটের গাড়ি, ঠিক আছে। আর ইগনিশ নেবেন না, ইগনিশে কিন্তু স্টিয়ারিং আর হুইল অ্যালাইনমেন্টের অনেক বেশি প্রবলেম আছে, জাস্ট অ্যাভয়েড করবেন। প্লাস ইগনিশ কিন্তু ডিসকন্টিনিউ হতে চলেছে, এই জন্য আমি মানা করছি নিতে, ঠিক আছে, বোঝা গেল। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপনারা কি গাড়ি নিচ্ছেন কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কোথা থেকে দেখছেন কমেন্ট করে লিখবেন। টাটা, বাই বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।